আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তড়িঘড়ি করে সরকার গঠন, প্রধানমন্ত্রী পদে তারেক রহমান সাহেবের অভিষেক এবং ঘটা করে ক্ষমতা গ্রহণ, মন্ত্রী পরিষদের কার্যক্রম, এই জিনিসগুলো যখন চলছে ঠিক সেই সময়টিতে পর্দার আড়ালে কি কি ঘটছে আমরা খুব দ্রুত অনেকগুলো ঘটনা ঘটতে দেখলাম। সেনাবাহিনীতে কতগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এলো। পুলিশের আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তারপর র্যাবের যিনি প্রধান, তারা কেউ পদত্যাগ করলেন বা পদত্যাগে বাধ্য হলেন এবং সে পদে নতুন লোক নিয়োগ হলো। ইনস্ট্যান্টলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে গদিচ্যুত করা হলো এবং সেখানে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো। আমি যখন এই ভিডিওটি করছি তখন হাসান এস মনসুর তিনি পত্রিকায় বলেছেন যে আমি পদত্যাগ করিনি, আমাকে বরখাস্ত করা হয়েছে, এমন কোনো আদেশ পাইনি, অফিসে গন্ডগোল হচ্ছিল, এই জন্য আমি বাসায় চলে এসেছি। মানে তাকে গদি ছাড়া করার জন্য, অফিস থেকে তাড়ানোর জন্য মব তৈরি করা হয়েছে, বিক্ষোভ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে। বাংলাদেশ ব্যাংকের দীর্ঘ জীবনে এরকম কোনো গভর্নরকে তাড়ানোর জন্য মব তৈরি করা হয়েছে এটি আমার জানা ছিল না বা জানা নেই। আমি দীর্ঘদিন ওই বাংলাদেশ ব্যাংক কলোনিতে থেকেছি এবং জনাব সেগুপ্তা বক্ত চৌধুরী যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ঠিক ওই সময়টিতে আমি নিয়মিত বাংলাদেশ ব্যাংকে যেতাম। তো তখন থেকে একজন গভর্নরের যে মর্যাদা, তার ক্ষমতা, গভর্নর হাউস, মানে এটার প্রতি যে মানুষের একটা সম্মান, সম্ভ্রম, এমনকি বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করেন পিয়ন পদে তাদেরকেও অন্যান্য ব্যাংকের যারা লোকজন যেভাবে সম্মান সমীহ করতেন, ঠিক সেই জায়গাটিতে আমরা আমাদের রাজনীতি এমন পর্যায়ে ঢুকিয়ে ফেলেছি, নিজেদের পছন্দের মতো লোকে গভর্নর বানাচ্ছি, আর প্রয়োজন শেষে সেই পছন্দের লোক যখন প্রতিপক্ষের কবলে পড়ছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে, চড় থাপ্পড় দিয়ে, গালাগাল দিয়ে তারা আমরা সেখান থেকে বের করছি। মানে এখানে আসলে হাসান মনসুর সাহেবকে যে চড় থাপ্পড় দেওয়া হয়েছে আমি কিন্তু কথা বলিনি। মানে আমাদের একটা যদি সুযোগ থাকতো, ক্রোধ রাগ এমন পর্যায়ে যে আমরা যাকে অপছন্দ করি বা যার প্রয়োজন শেষ হয়ে যায় তাকে আমরা ওভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করি। হাসান মনসুর সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, মন্দ হয়নি। এমন সম্পর্ক ছিল যে সম্পর্ক নিয়ে মানে ওনার কাছে বেশ কয়েকবার যাওয়া আসা যেত, ওনাকে দিয়ে যে কোনো কাজ করানো যেত, অ্যাটলিস্ট ওনার অফিসে চা খাওয়া যেত বা ওনাকে আমার অফিসে দাওয়াত করা যেত, এরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু এই যে ওনার দীর্ঘকালীন সময় মানে উনি ওখানে কাজ করছেন ইসচোকে, এই পর্যন্ত আমার সুবাস শেষ ছিল, কিন্তু তাকে কখনো টেলিফোন করা বা তার কাছে সুযোগ সুবিধা নেওয়া এ কথা মাথায় আসেনি। এখন ধরুন এই যে এখন যারা ক্ষমতায় আছেন, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার সহ যত মন্ত্রীরা আছেন, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ বন্ধু, একজন মিনিস্টার নেই মানে যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা নেই। কিন্তু দেখবেন আল্লাহ জীবিত রাখলে মরে গেলেও এদের কাউকে আমার টেলিফোন করা হবে না, এইটা আমার মধ্যে নেই। কিন্তু যেটা লক্ষ্য করেছেন অনেকেই যে সম্পর্ক নেই, কিন্তু অনেকেই এখন মন্ত্রীকে দুলাভাই বানিয়ে ফেলছেন, অনেকে মন্ত্রীকে মামু বানিয়ে ফেলেছেন, খালু বানিয়ে ফেলেছেন। এটা হলো আমাদের দেশের মানুষের একটা চরিত্র। হাসান মনসুর সাহেবকেও অনেকে দুলাভাই বানিয়ে ফেলেছিলেন গত 17 মাসে, অনেকে তাকে শ্যালক বানিয়ে ফেলেছেন, অনেকে তাকে মামু বানিয়ে ফেলেছিলেন। এবং ওই বাংলাদেশ ব্যাংকের মধ্যেই তেলবাজি কাকে বলে, এবং হাসান মনসুর সাহেবের মতো একজন যাকে বলা হয় সাদামাটা মানুষ, উনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আমি একদিন বললাম যে ভাই আপনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হলেন কি করে, কয় টাকা বেতন পাচ্ছেন, আপনাকে কত টাকা দিয়ে সেখানে রাখা হচ্ছে? সে বলছে রনি ভাই মানে আসলে এটা একটা অলংকারিক পোস্ট, আমার আসলে এখানে কিছু করার থাকে না, এ সবই ব্র্যাকের লোকজন করে, আমি শুধু বোর্ড মিটিংয়ে যাই, এই বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য একটা নির্দিষ্ট মানে টাকা দেওয়া হয়। এই হলো ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের ক্ষমতা। তো সেই মানুষটি যখন সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসলেন, আমি তো অবাক। তার অনেক রাগ হয়ে গেল, তার অনেক দাম হয়ে গেল, তার সেই সরলতা রইল না, তার কিছু দুর্নাম হয়ে গেল, বদনাম হয়ে গেল, এবং তার চারিদিকে শুধু দালাল ফড়িয়ারা মানে রীতিমতো ভিড় করলো। এবং সেই দালাল ফড়িয়াদের একটা বিরাট অংশ আজকে এই ভিডিও যখন আমি করছি 25 তারিখে ফেব্রুয়ারি মাসের, তখন তাকে বাংলাদেশ ব্যাংক থেকে অপমানজনকভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে একটা মব, এটা খুব একটা জঘন্য মব।
ইনুস জামানাতে যে মব হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিদেরকে যেভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, এই মব তার চেয়ে কোনো অংশে কম নয়। এটা কি থামবে না? তার আগে, কয়েকদিন আগে, একদিন বা দুদিন আগে যেটা হলো, বরিশাল যে জজ কোর্ট বা মানে ওখানে তো মেট্রোপলিটন কোর্ট আছে, সেখানকার কোর্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন। তো সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অফিস থেকে একজন আওয়ামী লীগ নেতা, যিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সেক্রেটারি তালুকদার মোহাম্মদ ইউনুস, আমার সঙ্গে এমপি ছিলেন। অনেক সিনিয়র মানুষ, কিন্তু বয়স হবে কত, 74-75 বছর বয়স হবে, কিন্তু দেখে বোঝা যায় না। নিপাট ভদ্রলোক। বরিশালের এমন কোনো ক্রিমিনাল নেই, এমন কোনো আওয়ামী লীগ বিরোধী শক্তি নাই যারা এই ভদ্রলোক সম্পর্কে একটা বাজে কথা বলতে পারে। তিনি অত জনপ্রিয় নন, কিন্তু মানে তার সরলতার জন্য, তার সততার জন্য তিনি সর্বজন শ্রদ্ধেয়। এই মানুষটি পালিয়েছিলেন। তো এই মানুষটি পালিয়েছিলেন, তার অপরাধ তিনি আওয়ামী লীগ করেন। তার দ্বিতীয় অপরাধ হলো তিনি আবুল হাসনাত আবদুল্লাহর বিশ্বস্ত লোক। এই দুটো ছাড়া আর তার কোনো অপরাধ নেই। যাই হোক, তাকে কোর্ট জামিন দিয়েছে। আর জামিন দেওয়ার পর ওখানকার যারা আইনজীবী, সরকার দলীয় আইনজীবী, বিএনপি পন্থী আইনজীবী, তারা সেই কোর্টের মধ্যে যে তাণ্ডব করেছে, যে মব করেছে, এটা দেখার মতো নয়। যদিও সরকার খুব তড়িৎ যে সিদ্ধান্ত নিয়ে আইনজীবী সমিতির যিনি সভাপতি তাকে আটক করেছেন, তো এটা স্বস্তিদায়ক। কিন্তু যে ঘটনাটা আইনজীবীরা ঘটিয়েছেন, এটি অ্যালার্মিং, ভীষণ রকম অ্যালার্মিং। অ্যালার্মিং এই কারণে যে তাদের বুঝতে হবে যে বাতাস আগের মতো নেই। এই যে তাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের রাষ্ট্রপতির হাত ধরে ঘুরছেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলছেন আমরা খুব, মানে আমি এই মুহূর্তে মানে একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছি, অনেক ভালো আছি। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে যে দিবস উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে যাচ্ছেন, তারপর বনানী কবরস্থানে একসাথে যাচ্ছেন, এই যে দৃশ্য আপনারা দেখছেন, বাতাসের মধ্যে কিছু গন্ধ কি পাচ্ছেন? সারা বাংলাদেশে যেভাবে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের মধ্যে যে কিছু একটা হয়েছে, এটা কি বিএনপির যারা কট্টরপন্থী খুব ভাব দেখাচ্ছেন আমরা হয়ে গেছি, তারা কি বুঝতে পারছেন যে এখানে পর্দার আড়ালে কিছু একটা হয়েছে? হঠাৎ করে তারেক রহমান সাহেব যে কয়দিন আগে বললেন যে তার দেশে আসাটা তার উপর নির্ভর করে না, তার মা অসুস্থ, মরণাপন্ন, হাসপাতালে, জ্ঞানহীন, ঠিক সেই সময়টাতে তিনি আসতে পারছেন না। আর অল অন এ সাডেন 25 তারিখে তিনি যে এসে গেলেন, হঠাৎ ঘোষণা দিলেন যে আমি আসছি। আপনি কি এর বাতাসের গন্ধ টের পাচ্ছেন যে কেন তিনি এতটা সাহসী হলেন? স্ত্রী এবং কন্যাকে নিয়ে তিনি চলে আসলেন এবং সবাই তাকে স্বাগত জানালো। এই যে তিনি বাংলাদেশে এলেন, তার মায়ের জানাজা হলো, সেই জানাজাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এলেন, আর তিনি ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ভারত তার ভিসা উন্মুক্ত করে দিল। দলে দলে বাংলাদেশের লোক এখন কলকাতাতে যাচ্ছে, কলকাতা থেকে দলে দলে লোক বাংলাদেশে আসছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে প্রধান নির্বাহী পদে ভারতীয় নাগরিক যোগদান করেছে, এটার ইঙ্গিত কি বিএনপির লোকজন বুঝতে পারছে কি হচ্ছে? যদি বুঝতে না পারে, তাহলে এই বাতাস, যে বাতাস এখন বিএনপির দিকে আছে, এই বাতাস কিন্তু জামাতের দিকে চলে যাবে, নির্ঘাত জামাতের দিকে চলে যাবে। তো কাজেই এই যে মববাজি বিএনপির জামানাতে, এই দুটো ঘটনা বললাম, হয়তো আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলো পেপার পত্রিকায় আসছে ছোট ছোট করে, কিন্তু উল্লেখ করার মতো নয়। যেমন এই যে মবটা যেখানে গভর্নরের সাথে হয়েছে, এই মব যদি পুলিশ বাহিনীতে মিস্টার সাজ্জাদের সাথে হতো, আমি সাজ্জাদ সাহেব যিনি আছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সেই মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদত্যাগ করলেন, এটা আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। তাকে রেখে দেওয়া উচিত ছিল, তাকে মর্যাদা দেওয়া উচিত ছিল। বিএনপির এই মানুষটির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল, কারণ এই মানুষটি যমুনার সামনে যে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ ছিল, আগে হাদির বিচার, তারপরে নির্বাচন, এবং সেটা যদি এই একটি মানুষ যদি একটু ঢিল দিয়ে দিতেন, নির্বাচন হতো না। লিখে রাখতে পারে নির্বাচন হতো না। আমি তখনই তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এবং তিনি সেই ঘর থেকে একটা গেঞ্জি পরে, হাতে লাঠি নিয়ে, স্যান্ডেল পরে এসে যেভাবে সেই মব নিয়ন্ত্রণ করেছেন। যমুনা সামনে যে নাটক হচ্ছিল,
এই গত 17 মাসে যমুনার সামনে অনেক নাটক হয়েছে। সেই নাটকের বিনিময়ে বহু ইতিহাসের যে পালা বদল হয়ে গেছে বাংলাদেশে। তো সেই নাটক করতে দেয়া হয়নি। যে সাজ্জাদ সাহেব এত বড় একটা কাজ করলেন, তার পুরস্কার কি হলো? বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। এটা ঠিক না। এই সময়টাতে এই যে বিএনপিতে ক্ষমতা আনার পেছনে মিস্টার বাহার আইজি, তার একটা বিরাট ভূমিকা ছিল। সঙ্গে সঙ্গে 15 দিন পরেও করা যেত, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে বাদ দিতে হবে। এই কাজগুলো ভালো হয়নি। সাজ্জাদ সাহেব বা র্যাবের যিনি কর্তা, তাকেও চলে যেতে হলো। 1 সপ্তাহ পরে যেতে পারতো, বা 1 মাস পরে যেতে পারতো। তো যা কিছু হচ্ছে এখানে এই সময়টাতে খুব দ্রুততার সাথে হচ্ছে। এত ভালো নয়। এত দ্রুত যখন কোনো কিছু করতে যায় কেউ, আমরা যেভাবে চা খেতে গিয়ে খুব তাড়াতাড়ি খেতে গিয়ে জিহ্বা পুড়িয়ে ফেলি, এভাবে অনেক কিছু দ্রুত করতে গিয়ে অনেকে জিহ্বা পুড়িয়ে ফেলতে পারেন। ফলে বিএনপি জমানাতে যে মব যে কয়টি হয়েছে, এই পর্যন্ত ক্ষান্ত হন। এরপরে যেন কোনো মব না হয়, তাহলে আবার সেই মবের রাজত্ব তৈরি হবে এবং যারা চলে গেছেন তাদের মধ্যে ঐক্য তৈরি হয়ে যাবে। এমনকি দেখবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকা, তারপর ভারত, শেখ হাসিনা, দিল্লি, জামাত সব একসাথে হয়ে গেছে। এখানে দেখেন এখনো পর্যন্ত আমেরিকা খলিলুর রহমান সাহেবকে নেওয়া হয়েছে, কিন্তু আমেরিকা এই সরকারের উপর ওইভাবে গ্রিন সিগন্যাল দিয়েছে। এখনো সব দেশ, চায়না এসে দাওয়াত দিচ্ছে আমাদের দেশে আসেন, জাপান বলছে আমাদের দেশে আসেন, কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত তার দেশে নিতে তারেক রহমান সাহেবকে দাওয়াত দেয়নি। এখন পর্যন্ত আমেরিকা ভ্রমণের দাওয়াত এখনো দেয়নি। ডোনাল্ড ট্রাম্প একটা চিঠি লিখেছেন, খুবই অবমাননাকর, এবং সেখানে তিনি যে শব্দটি উচ্চারণ করেছেন ডিসাইসিভ। বাংলাদেশের সঙ্গে আমেরিকা যে চুক্তিগুলো হয়েছে ইউনূস জামানাতে, এই চুক্তিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে? দেশের যে দীর্ঘকালের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেই চুক্তি বাস্তবায়নের ফলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনের শব্দটি ডিসাইসিভ দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাধ্যমে আমাদের ডোনাল্ড ট্রাম্প নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবং এই ডিসাইসিভ শব্দটি সাধারণত ব্যাটেলের সাথে, যুদ্ধের সঙ্গে ব্যবহৃত করা হয়। যেখানে যুদ্ধ সেখানে ডিসাইসিভ। দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ গাউগামেলা, দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ ওয়াটারলু। এই যুদ্ধের সঙ্গে এই শব্দটি ব্যবহার করে আপনি ইতিহাস দেখেন যে ওই যুদ্ধের ফলে পুরো ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, রাজ্য, পট, সিংহাসন সবকিছু উলটপালট হয়ে গেছে। সেই শব্দটি ব্যবহার করেছে আমেরিকা। কাজেই সতর্ক হন, সাবধান হন, ধীর স্থিরভাবে সবকিছু করেন। হয়তো আল্লাহ চাহে তো আপনাদের বরকত হলেও হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।